ছাত্ররা দেখো, আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। তো এই ভিডিওটা কিন্তু ভীষণই একটা ইম্পর্ট্যান্ট, যে কারণের জন্য বানানো হচ্ছে। এইটা আমরা যে ক্লাস 11-এ যে আমরা টপিকটা পড়তাম, তুল্যাঙ্ক ভার, সেই টপিকেরই এইটা হচ্ছে একটা পোর্শন। তো এইখান থেকে একটা বেশ ভালো একটা প্রশ্ন আসে, সেটা তোমাদের এই কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। সেখানের জন্য এটা একটু তৈরি করলাম আর কি। তো দেখো, ইকুইভ্যালেন্ট কনসেপ্ট অ্যান্ড এন ফ্যাক্টর ক্যালকুলেশন। এই এন ফ্যাক্টর আমরা আজকে শিখবো যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেই কারণের জন্য এইটা তৈরি করা হচ্ছে আর কি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে শিখবে। যাওয়া যাক। দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা 11-এ যেটা শিখেছি, যে সংজ্ঞা হিসেবে কার যদি বলতে চাই, তাহলে কি বলতাম, যে এক ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এন এলিমেন্ট ইজ এ মাস হুইচ কম্বাইন উইথ অর ডিসপ্লেস 1 গ্রাম অফ হাইড্রোজেন অর 8 গ্রাম অফ অক্সিজেন অর 35.5 গ্রাম অফ ক্লোরিন। এটাই আমরা আপাতত শিখেছিলাম তখন 11-এ। এখন আমরা একটু একটু ভালো করে দেখি একটু কি। এখন মোলও শিখেছি এবং ইকুইভ্যালেন্ট ওয়েটও আমরা শিখেছিলাম। যে মোলের ব্যাপারটা একটু দেখি, আর ইকুইভ্যালেন্ট ওয়েটের মধ্যে পার্থক্য কী একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। যে মোল ব্যাপারটাতে, মোল নাম্বার অফ মোল হচ্ছে ওয়েট টেকেন। তুমি যে গ্রামটা নিচ্ছ তাকে যদি মলিকুলার ওয়েটটা দিয়ে যদি ভাগ করে দাও কোনো কম্পাউন্ডের, তাহলে তুমি নাম্বার অফ মোল পেয়ে যাবে, বা মোল সংখ্যা যেটাকে বলে সেটা আমরা পেয়ে যাব। এবং এটা বার করা খুবই ইজি। এবং এই ইকুয়েশন, এই ব্যালেন্স ইকুয়েশনের খুব একটা দরকার হয়ে ওঠে। ব্যালেন্স ইকুয়েশনটা দরকার এই মোল বার করার জন্য। ব্যালেন্স ইকুয়েশন খুবই দরকার। এবং ইকুইভ্যালেন্টের দিকে যদি চাই, যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ওয়েট টেকেন ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট মাস। কোনো একটা ইকুইভ্যালেন্ট যে মাস যে আছে, সেই ইকুইভ্যালেন্টের মাস দিয়ে আমি ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। এইটা কিন্তু বার করা অত সহজ নয়, কারণ এটা ক্যালকুলেট করতে হয় ডিপেন্ডিং আপন রিয়াকশন। রিয়াকশনের কন্ডিশন যা থাকবে সেই কন্ডিশনের অনুযায়ী এটা ভ্যারি করে। এই ইকুইভ্যালেন্ট মাসটা ডিপেন্ড করে যায় তখন, যখন কন্ডিশনটা চেঞ্জ হয়। সেই জন্য অতটা সহজ হয়ে ওঠে না। এবং এই জন্য প্রত্যেকটা সিচুয়েশনগুলোকে আমাকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে এগোতে হবে। এবং ব্যালেন্স ইকুয়েশন এটাতে খুব একটা দরকার হয় না। ঠিক আছে? তো এই হচ্ছে মোল আর ইকুইভ্যালেন্টের মধ্যে বেসিক পার্থক্য। এবার একটু এগোনো যাক। যে যখন একটা রিয়াকশান হয়, সেই রিয়াকশানটা কীভাবে রিয়াক্ট করে। আমরা মোটামুটি 11-এ একটু শিখেছিলাম যে এক তুল্যাঙ্ক কোনো কম্পাউন্ড আরেক তুল্যাঙ্ক কোনো কম্পাউন্ডের সাথে রিয়াকশান করে নতুন কোনো যখন প্রোডাক্ট তৈরি হয়, সেটাও সেম সমপরিমাণ তুল্যাঙ্ক ভারে উৎপন্ন হয়। তাই ইকুয়েশনটা একটু, লটা একটু দেখিনি, কী লটা ছিল। ল অফ ইকুইভ্যালেন্স এটাকে বলা হয়। সেই ডেফিনেশনটা একটু দেখিনি। হোয়েন এভার টু সাবস্টেন্স রিয়াক্ট, যেটা আগেই বলেছি, দ্য ইকুইভ্যালেন্ট অফ ওয়ান একটা উইল বি ইকুয়াল টু দ্য ইকুইভ্যালেন্ট অফ আদার। আর আরেকটা যখন উৎপন্ন হবে সেটার সাথে একই হবে। এবং অ্যান্ড ইকুইভ্যালেন্ট অফ এনি প্রোডাক্ট উইল অলসো বি ইকুয়াল টু দ্যাট অফ রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট যা হবে, প্রোডাক্ট যা হবে, তাদের প্রত্যেকের ইকুইভ্যালেন্সি অবশ্যই সমান হবে। একটা ইকুয়েশন নিয়ে দেখা যাক। ধরো এই এ প্লাস বির সাথে রিয়াক্ট করে সি প্লাস ডি তৈরি হচ্ছে। এ এবং বি দুজনে রিয়াক্ট করলো, সি এবং ডি উৎপন্ন হলো। তাহলে এ রিয়াক্ট্যান্ট, বি রিয়াক্ট্যান্ট, এরা এ বির সাথে যত ইকুইভ্যালেন্টে রিয়াক্ট করেছে, সাপোজ ধরো তুমি এটা এ এক ইকুইভ্যালেন্ট নিয়েছো, বি অবশ্যই এক ইকুইভ্যালেন্ট নিতে হবে। রিয়াক্ট করার পর সি এক ইকুইভ্যালেন্ট উৎপন্ন হবে, ডিও এক ইকুইভ্যালেন্টই উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে একটু লেখাভাবে দেখা যাক। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ সি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ ডি। ব্যাপারটা বোঝা গেল, যে কোনো একটা রিয়াকশানে রিয়াক্ট্যান্ট এ এবং রিয়াক্ট্যান্ট বি দুজনের সমান তুল্যাঙ্ক ভারে রিয়াকশান করে সমান তুল্যাঙ্ক ভারের প্রোডাক্ট উৎপন্ন করবে। ঠিক আছে? এইটাকে বলা হয় 1:1 তুল্যাঙ্ক ভার রেশিও। ঠিক আছে? বোঝা গেল? নেক্সট এগোনো যাক। একটা উদাহরণ নিচ্ছি আমরা এখানে, যে অ্যাসিড বেসের একটা রিয়াকশান, খুবই সিম্পল একটা অ্যাসিড বেস রিয়াকশান। HCl আর NOH এর একটা রিয়াকশান হচ্ছে।
ঠিক আছে, সেখান থেকে কি তৈরি হচ্ছে স্বাভাবিক আমরা জানি, অ্যাসিড আর বেস রিয়াক্ট করলে লবণ আর জল তৈরি হয়। তাহলে এখানে কি তৈরি হয়েছে, NaCl আর H2O তৈরি হয়েছে। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেট করব যে এই ক্যালকুলেশনটাতে যে কীভাবে ইকুয়েট হচ্ছে আমরা একটু দেখাচ্ছি। আগে যে ইকুয়েশনটা আমরা দেখেছি, এই ইকুয়েশনটা যেটা আমরা দেখেছি সেই এই ল অফ ইকুইভ্যালেন্সটা ঠিকমতো স্যাটিসফাই করছে কিনা একটু দেখে। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বার করছি, কি করে বার করতে হয়, যে টোটাল মাস ডিভাইড বাই তাদের যোজ্যতা তুল্যাঙ্ক ভার ওয়েটটা। ঠিক আছে, সেটা নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পেয়ে যাবো। তাহলে দেখা যাক যে এর মলিকুলার ওয়েট হচ্ছে HCl এর মলিকুলার হচ্ছে 36.5, আর যেহেতু এটা HCl আছে তার এর তুল্যাঙ্ক ভার হবে 36.5, সুতরাং ডিভাইড করলে 1। সিমিলারলি 40/40 1। তাহলে এক ইকুইভ্যালেন্ট HCl এবং এক ইকুইভ্যালেন্ট NOH রিয়াক্ট করে NaCl কত উৎপন্ন হচ্ছে করে দেখি। 58 মানে মলিকুলার ওয়েট হচ্ছে, আমরা এখানে মলিকুলার ওয়েট নিয়েছি 58.5 এবং এর তুল্যাঙ্ক ভার হবে 58.5। ঠিক আছে, ফলে এর ডিভাইড করলে পেয়ে যাচ্ছি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছি 1 এবং সমান পরিমাণের জল উৎপন্ন হবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে সবাই নাম্বার অফ ইকুইভ্যালেন্ট 1 সমান। তাহলে আগের যে লটা সেটা আমরা এখন ঠিক মতো বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট 1 মানে এক নম্বরের জন্য যা ইকুইভ্যালেন্ট হবে ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ 2। তাহলে একের জন্য যা হবে 2-এর জন্য আলাদা একটা প্রোডাক্টের জন্য সমান হবে। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা ইকুয়েশনটাকে একটু ভাঙি, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্টটা কীভাবে পাচ্ছি একটু দেখে নিই। ওয়েট অফ কম্পাউন্ড এক নম্বরের জন্য, এক নম্বর কোনো কম্পাউন্ডের জন্য ডিভাইড বাই তার ইকুইভ্যালেন্ট মাস যদি করি, তাহলে ওয়েট অফ কম্পাউন্ড 1 ইকুইভ্যালেন্ট মাস অফ কম্পাউন্ড 1 যদি ডিভাইড করি তাহলে কি হচ্ছে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ 1 ইজ ইকুয়াল টু ওয়েট অফ কম্পাউন্ড 2 ডিভাইড বাই ইকুইভ্যালেন্ট মাস অফ ওয়েট অফ 2। তাহলে কিছু আমাদের এইটা থেকে ভাঙলে আমরা এইটা পাবো। এখন যদি কেউ এই ওয়েট অফ কম্পাউন্ড 1, ওয়েট অফ ইকুইভ্যালেন্ট মাস অফ 1, ওয়েট অফ কম্পাউন্ড 2 যদি জানা থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট মাস অফ 2 আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, কি দেখছি, ইফ ইউ নো দ্য ভ্যালু অফ ওয়েট অফ কম্পাউন্ড 1 and 2 and equivalent weight of 1, then we easily work out the value of equivalent of 2। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট মাসটা আমরা কিভাবে বার করব। ঠিক আছে, এইটাই হচ্ছে এখন প্রশ্ন, যে এইটা যদি আমরা না বার করতে পারি তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বার করতে পারবো না। ঠিক আছে, বেশ, দেখা যাক। এখন ইকুইভ্যালেন্ট ওয়েট আমাদের কী করে বার করতে হচ্ছে। এবার এখানে বিভিন্ন ধরনের সাবস্টেন্স রয়েছে, কোনো একটা সিম্পল এলিমেন্ট হতে পারে, সাপোজ ধর অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, একটা সিম্পল এলিমেন্ট, মৌল। হ্যাঁ, ঠিক আছে, মৌলের জন্য আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট বার করব। এবং অ্যাসিড আছে, বেস আছে, এবং তার সাথে সাথে লবণ আছে, এইদের কিভাবে বার করব, এবং অক্সিডাইজিং এজেন্ট এবং রিডিউসিং এজেন্ট এদের কি করে বার করব আমরা সেটা একটু দেখব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট ওয়েট সমান মোলার মাস বাই ভ্যালেন্সি অফ এলিমেন্ট। মোলার মাস যা নিচ্ছি, যা সাংকেতিক ইকুয়েশন থাকবে তার টোটাল মাসটাকে যোগ করে আমরা পাচ্ছি মোলার মাস, ডিভাইড বাই ভ্যালেন্সি অফ এলিমেন্টের যোজ্যতা। যদি করি তাহলে আমি পেয়ে যাব ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ওই পার্টিকুলার সাবস্টেন্স। এবার এই ইকুয়েশনটা কার জন্য স্যাটিসফাই করবে, যে কোনো এলিমেন্টের জন্য। সাপোজ আমি যদি একটা মৌল ধরি অক্সিজেন, অক্সিজেনের যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে চাই, তুল্যাঙ্ক ভার যদি বার করতে চাই, কীভাবে বার করব, অক্সিজেনের একটা অক্সিজেন পরমাণুর মলিকুলার ওয়েট হচ্ছে 16। ঠিক আছে, আর ভ্যালেন্সি হচ্ছে 2। তাহলে মোলার মাস বাই ভ্যালেন্সি অফ এলিমেন্ট যদি করি 16/2 ইজ ইকুয়াল টু আসবে 8। সুতরাং অক্সিজেনের তুল্যাঙ্ক ভার হবে 8। ঠিক আছে, সিমিলারলি যদি আমি হাইড্রোজেনের করি, হাইড্রোজেনের মোলার মাস হচ্ছে 2 আর ভ্যালেন্স হচ্ছে 1, মোটামুটি আসবে
একটা পরমাণু, হাইড্রোজেন পরমাণুর একটা ওজন হচ্ছে 1 আর ভ্যালেন্স হচ্ছে 1, তাহলে 1/1 আসবে 1। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাসিডের বার করছি। তাহলে অ্যাসিডের কি হবে? সেই মোলার মাস ডিভাইড বাই বেসিসিটি অফ অ্যাসিড। বেসিসিটি অফ অ্যাসিড মানে ক্ষারগ্রাহিতা, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখা যাক। বেসের জন্য যদি আমি বার করতে চাই তাহলে তার ক্ষেত্রে আসবে মোলার মাস বাই অ্যাসিডিটি অফ বেস, মানে অম্লগ্রাহিতা, ক্ষারের অম্লগ্রাহিতা। এখন যদি আমি বার করতে চাই ফর সল্ট, তাহলে কি হবে? মোলার মাস ডিভাইড বাই টোটাল পজিটিভ চার্জ অথবা টোটাল নেগেটিভ চার্জ। ঠিক আছে, কারণ একটা সল্ট যখন তৈরি হবে সেইটার একটা ক্যাটায়ন বা পার্ট থাকবে, একটা অ্যানায়ন পার্ট থাকবে। তাহলে টোটাল ক্যাটায়নের কতটা পজিটিভ চার্জ হচ্ছে অথবা টোটাল অ্যানায়নের কতটা নেগেটিভ চার্জ হচ্ছে সেটা ক্যালকুলেট করে টোটাল ওজনের যে সাংকেতিক যে ওজনটা হবে সেই সাংকেতিক ওজনটার মানে মলিকুলার ফর্মুলার যে ওজনটা হবে সেই মলিকুলার ফর্মুলাকে যদি ওই টোটাল ক্যাটায়নের চার্জ অথবা অ্যানায়ন চার্জ যদি আমি ডিভাইড করে দিই তাহলে সল্টের জন্য কি তুল্যাঙ্কভার তৈরি হবে, তুল্যাঙ্কভার হবে, আমরা ইজিলি এটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, এবার আসছি আমরা অক্সিডাইজিং এজেন্ট অথবা রিডিউসিং এজেন্টের জন্য। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে যে মোলার মাস বা সাংকেতিক ওজন ডিভাইড বাই নাম্বার অফ ইলেকট্রন গেইন অথবা নাম্বার অফ ইলেকট্রন লস্ট বাই 1 মোল অফ সাবস্টেন্স। সাপোজ ধরো কোনো একটা অক্সিডাইজিং এজেন্ট অথবা রিডিউসিং এজেন্ট যেই পরিমাণ ইলেকট্রন গ্রহণ করলো বা বর্জন করলো প্রতি মোলে 1 মোলের জন্য কতটা হবে সেই সংখ্যা দিয়ে আমরা যদি মোলার মাসকে ডিভাইড করি তাহলে আমরা অক্সিডাইজিং এজেন্ট অথবা রিডিউসিং এজেন্টের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েটটা পেয়ে যাব। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। আমরা এবার পরে আসি। এবার এই জিনিসটাকে পুরোটাকে আমি যদি সামারাইজ করি একটা একটা জেনারেল ইকুয়েশনে আমরা আসতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান মোলার মাস ডিভাইড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। ভি ফ্যাক্টর বলা হচ্ছে এখানে, ভি ফ্যাক্টরটাকে পুরো নাম হচ্ছে ভ্যালেন্সি ফ্যাক্টর অথবা অনেক সময় এই এন ফ্যাক্টর দিয়েও ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মোলার মাস ডিভাইড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। তাহলে কি হচ্ছে দেখো, এই ইকুইভ্যালেন্ট ওয়েটটা যখন আমরা বার করব তাহলে কি হচ্ছে মোলার মাস ডিভাইড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। এখন এই ভ্যালেন্সি ফ্যাক্টর আমরা যদি জানি তবেই কিন্তু আমরা বার করতে পারবো। মানে ভ্যালেন্সি ফ্যাক্টর মানে হয়তো কোনো একটা এলিমেন্টের জন্য ভ্যালেন্সি অফ এলিমেন্ট এটা বার করতে হচ্ছে, বেসিসিটি অফ অ্যাসিড অথবা অ্যাসিডিটি অফ বেস অথবা টোটাল পজিটিভ চার্জ ফর সল্টের জন্য বা নাম্বার অফ ইলেকট্রন, এই বার করাগুলো যদি আমরা ঠিকমতো করে বার করতে পারি তবেই কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা বার করতে পারবো। তা না হলে কিন্তু আমরা এই অ্যান্সারটা বার করতে পারবো না। ঠিক আছে, বেশ। আচ্ছা, ভ্যালেন্সি ফ্যাক্টরটা যে এন ফ্যাক্টর সেটা হচ্ছে এইখানে দেখানো হয়েছে। ঠিক আছে, এখন এই স্বাভাবিক প্রশ্নটা এটাই উঠবে যে নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালেন্সি ফ্যাক্টর অফ দ্য সাবস্টেন্স। ঠিক আছে, দেখা যাক এবার আমরা কী করে বার করছি, কী করে আমরা এটা নিয়ে এগোচ্ছি, সেইটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এবং এইখান থেকেই প্রশ্নটা আসে। ঠিক আছে, দেখা যাক। এখন এই ভ্যালেন্সি ফ্যাক্টর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিছু টাইপ ভাগ করে নিয়েছি। সেই টাইপগুলোর মধ্যে কী কী দেখা যাক। টাইপ এ, n factor of 1 acid and 2 for base। ঠিক আছে, টাইপ বি n factor of salt, টাইপ সি n factor of oxidizing agent অথবা রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এখন আমরা টাইপ এর জন্য কি করে বার করতে হচ্ছে একটু দেখে নিই। দেখো অ্যাসিড আর বেস, অ্যাসিডের জন্য আমরা যদি বার করতে পারি স্বাভাবিকভাবে বেসের জন্য সেই ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো। সেজন্য একই টাইপের হওয়ার জন্য এটাকে আমরা টাইপ এর মধ্যেই ইনক্লুড করেছি। ঠিক আছে, তাহলে কি দেখা যাক, n factor of an acid is equal to basicity of an acid is equal to number of proton ion released per molecule। মানে মোদ্দা কথাটা হচ্ছে যে একটা সাবস্টেন্স, অ্যাসিডিক সাবস্টেন্স সিস্টেমে মানে ওয়াটার সিস্টেমে কতগুলো প্রোটন রিলিজ করছে, কত নাম্বার অফ প্রোটন রিলিজ করছে
সেই নাম্বারটাই হবে এন ফ্যাক্টর অফ অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, বেসের জন্য কি হবে? সিমিলারলি বেসের জন্য হবে অ্যাসিডিটি অফ বেস, অর্থাৎ নাম্বার অফ OH আয়ন রিলিজড পার মলিকুল ইন ওয়াটার সলিউশন। সিম্পল, সোজা, খুবই সহজভাবে ব্যাখ্যা দেওয়া যাচ্ছে। বেশ, এবার তাহলে কিছু উদাহরণ নিয়ে দেখা যাক। এক্সাম্পল অফ অ্যাসিডস। দেখো, এইটা হচ্ছে HCl। এই HCl যদি যখন ওয়াটারে ভাঙে, তার আয়নিক রিয়াকশনটা হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এখানে কটা প্রোটন ছাড়ছে? মাত্র একটা। তাহলে এন ফ্যাক্টর হবে 1। তাহলে এন ফ্যাক্টর যদি 1 হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের যে ইকুয়েশন আমরা জানি, মোলার মাস ডিভাইড বাই এন ফ্যাক্টর। তাহলে মোলার মাস অফ HCl হচ্ছে 36.5। এইচ প্রোটনের জন্য 1 এবং ক্লোরিনের জন্য 35.5, সাম করলে 36.5 ডিভাইড বাই 1, কারণ এন ফ্যাক্টর। তাহলে এন ফ্যাক্টর দিয়ে আমি যদি ভাগ করে দিই, ভ্যালুটা আসবে 36.5। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ HCl কি দাঁড়ালো? 36.5। সিমিলারলি H2SO4, এই H2SO4 যদি আয়নীয় হয় ওয়াটারে, ওয়াটার যখন আয়নিকভাবে ভাঙবে তখন কি হবে? দুটো প্রোটন রিলিজ করবে। তাহলে দুটো যদি প্রোটন রিলিজ হয়, তাহলে এন ফ্যাক্টর কি হলো? 2। ঠিক আছে? এখন ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়েশনে আমি যদি বার করতে চাই, তাহলে মলিকুলার ওয়েট ডিভাইড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর। মলিকুলার অফ H2SO4 is 98 ডিভাইড বাই 2 is equal to 49। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 দাঁড়ালো কি? 49 গ্রাম। এবার যদি গ্রামে তুমি প্রকাশ করতে, তাহলে 49 গ্রাম। সিমিলারলি HNO3 কি দাঁড়াবে? HNO3 জলের মধ্যে ভেঙে কি আসে? একটা প্রোটন ছাড়ে আর নাইট্রেট আয়ন তৈরি করে। তাহলে এইখানে একটা প্রোটন যেহেতু ছাড়ছে, তাই তার মলিকুলার এন ফ্যাক্টর হিসেবে দাঁড়াবে 1। তাহলে মলিকুলার ওয়েট 63 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 63। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ HNO3 হচ্ছে 63 গ্রাম। এবার কিছু ইম্পর্টেন্ট আমরা সিরিজ নিলাম। এই ফসফরিক অ্যাসিডের, মানে ফসফরাস, অক্সোফসফরাসের অ্যাসিড, এইগুলোই হচ্ছে আমাদের পরীক্ষাতে আসার চান্স সব থেকে বেশি। কারণ এই তিনটের জন্য ভ্যালেন্সি ফ্যাক্টর হবে আলাদা আলাদা। কারণ এই ফসফরিক অ্যাসিড সলিউশনে তিনটে প্রোটন ছাড়ে, এইটা দুটো ছাড়বে, এবং হাইপোফসফরাস অ্যাসিড হচ্ছে একটা ছাড়বে। এই কারণে আমাদের ভ্যালেন্সি ফ্যাক্টরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ফলে ওজন, মলিকুলার মাস যা হবে ডিভাইড বাই ভ্যালেন্সি ফ্যাক্টর যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তখন তাদের ইকুইভ্যালেন্ট ওয়েটটাও সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই কারণের জন্য, এই একটু ডিসক্রিপেন্সি থাকার জন্য পরীক্ষাতে কিন্তু এইগুলোই আসে, যাতে স্টুডেন্টরা বেশি ভুল করবে। আর কম্পিটিটিভ এক্সাম হচ্ছে এলিমিনেটেড একটা এক্সাম, এবং তারাই চায় সবসময় স্টুডেন্টরা যেন ভুল পথে চালিত হয়, মানে অ্যান্সারটা যেন ভুল হয়। তাহলে এলিমিনেশন করাটা খুব ইজি। এই কারণের জন্য এই ধরনের যেগুলো একটু ট্রিকি, সেইগুলোই পরীক্ষাতে আসে। ঠিক আছে? সুতরাং পরীক্ষার জন্য, পরীক্ষার পারপাসের জন্য তোমাদেরকে কিন্তু এইগুলো একটু ভালো করে শিখতে হবে। ঠিক আছে? তাহলে একটু দেখা যাক, এই ফসফরিক অ্যাসিড ওয়াটারে যখন ভাঙবে, আয়নিক রিয়াকশান যখন হবে, তখন কী হয়? তিনটে প্রোটন আর ফসফেট আয়ন তৈরি করে। ঠিক আছে? এবং তাহলে যেহেতু এখানে তিনটে প্রোটন ছাড়ছে, তাহলে তার এন ফ্যাক্টর কী দাঁড়ালো? 3। তাহলে মলিকুলার ওয়েট হচ্ছে 98 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু আসবে 32.6। ঠিক আছে? আচ্ছা, H3PO3 জন্য দুটো। এবার কি করে তুমি বুঝবে? এর তিনটে, এর দুটো, এর একটা, এগুলোর বন্ডিংটা তোমাদের জানতে হবে। ঠিক আছে? আমরা একটু পরেই বন্ডিংটা দেখাচ্ছি। সিমিলারলি হাইপোফসফরাসের ক্ষেত্রে একটা মাত্র প্রোটন থাকবে এবং দুটো প্রোটন আয়নাস্ট হবে না। ফলে একটার জন্য এই একটা এন ফ্যাক্টর হবে, এবং মলিকুলার ওয়েট হচ্ছে 66 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 66। বোঝা গেল? বেশ, এবার তাহলে আমরা স্ট্রাকচারগুলো দেখি কি। দেখো, ফসফরিক অ্যাসিডের জন্য এইটাই হচ্ছে স্ট্রাকচার। আর যতগুলো এই OH বন্ড থাকবে, এখানে তাহলে দেখো একটা, দুটো, তিনটে OH বন্ড আছে, এবং এই
অক্সোহাইড্রেট যে বন্ডগুলো আছে তারাই কিন্তু ওয়াটারে এসে এগুলো আয়নিত হয়ে গিয়ে মানে অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে সলিউশনে 3টে প্রোটন আসবে, মানে 3টে প্রোটন ছাড়বে। ঠিক আছে, নেক্সট দেখা যাক। দেখো এইখানে বন্ডিংটা হচ্ছে H3PO3 জন্য এখানে দুটো অক্সোহাইড্রো বন্ড, এই একটা এই একটা, ফলে এই দুটোই প্রোটন ছাড়বে। কিন্তু এইটা দেখো ডাইরেক্টলি ফসফরাস সাথে যুক্ত, এই বন্ডটা ভাঙবে না। এবং তারপরেরটা দেখা যাক হাইপোফসফরাসের ক্ষেত্রে। হাইপোফসফরাসের ক্ষেত্রে স্ট্রাকচারটা এইরকম। দেখো একটাই মাত্র হাইড্রক্সো গ্রুপ রয়েছে, ঠিক আছে, সেই কারণের জন্য একটাই প্রোটন রিলিজ হবে, কিন্তু এই দুটো প্রোটন রিলিজ হবে না। তাহলে আপাতত এই যে ট্রিকি 3টে অ্যাসিডের জন্য মলিকুল এন ফ্যাক্টর যেটা বার করতে হলো, সেই 3টেই এন ফ্যাক্টরটা তোমাদের বুঝতে পেরেছো, তোমাদের বোধগম্য হয়েছে নিশ্চয়ই। তাহলে এইগুলো একটু মাথায় খেয়াল রাখবে এক্সামের সময়, ঠিক আছে। নেক্সট দেখা যাক এক্সাম্পল ফর ফিউ বেসেস ক্ষেত্রে কি দেখা যাক। তাহলে এক্সাম্পল অফ ফিউ বেসেস, একটু বেস নিয়ে একটু আলোচনা করা যাক। বেস হচ্ছে একটা সিম্পল বেস হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। দেখো এই যদি আয়নিত হয় কি হবে, সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস। তাহলে একটাই মাত্র হাইড্রক্সিল গ্রুপ ওয়াটারে ছাড়ছে, ওয়াটার সিস্টেমে রিলিজ হচ্ছে, ফলে তার এন ফ্যাক্টর কী হবে 1। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে মলিকুলার মাস ডিভাইড বাই 1। মলিকুলার মাস এর মধ্যে ক্যালকুলেট করবো, এর সম্মত মলিকুলার মাস 40 আসবে। তাহলে 40 এলে 40/1 ইজ ইকুয়াল টু 40, ইকুইভ্যালেন্ট ওয়েট দাঁড়াবে 40, রাইট, বোঝা গেল। সিমিলারলি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম ওয়াটারের সলিউশনে কী করে আয়নিত হবে, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2OH মাইনাস 1। তাহলে কটা হাইড্রক্সিল গ্রুপ ছাড়ছে, দুটো। তাহলে এন ফ্যাক্টর কী দাঁড়ালো 2, মলিকুলার ওয়েট বাই 2, এটাই হবে ইকুইভ্যালেন্ট ওয়েট। সিমিলারলি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ওয়াটারে এইভাবে ভাঙে, অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3OH মাইনাস, তাহলে 3টে OH মাইনাস ছাড়ছে, সিস্টেমে আসছে, তাহলে এন ফ্যাক্টর আসছে 3। মলিকুলার ওয়েট ইকুইভ্যালেন্ট ওয়েট কী হবে, মলিকুলার মাস ডিভাইড বাই 3, রাইট, বোঝা গেল। বেশ, এইবার আসছে একটু ট্রিকিটা কি, বোরন হাইড্রক্সাইড। এই বোরন হাইড্রক্সাইড তোমরা কিন্তু ভুল করো না, কারণ এইটাই হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই কোশ্চেনটা ভুল করেই। কারণ এই বোরন হাইড্রক্সাইড অ্যাজিভ মনে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাথে বোরন হাইড্রক্সাইড পুরো সম্পূর্ণ সাদৃশ্যতা রয়েছে। বোরনের জাস্ট নিচে হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, এবং অ্যালুমিনিয়াম যদি হাইড্রক্সিল গ্রুপ ছাড়তে পারে তাহলে বোরনও ছাড়তে পারে, কিন্তু বোরন হাইড্রক্সিল গ্রুপ কিন্তু সলিউশনে OH গ্রুপ ছাড়ে না, বরং এই এটাকে বলা হয় বোরিক অ্যাসিড। BOH3 বলা হয় বোরিক অ্যাসিড। কেন? কারণ এইটা ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে ঠিক এই রকম রিয়াকশানটা করে। কীরকম, একটা প্রোটন আর BOH4 মাইনাস আকারে ভাঙে, অর্থাৎ জলের সাথে রিয়্যাক্ট করে জলকে ভেঙে জলের OH গ্রুপটার সাথে বোরনের সাথে অ্যাটাচ হয়ে যায়, এবং 1 মোল মানে একটা প্রোটন ওয়াটার সলিউশনে রিলিজ করে দেয়। যেটা আমরা ভাবছিলাম বেস আকারে বিহেভ করবে, কিন্তু সে এখন আদতে কী বিহেভ করছে, অ্যাসিডিক আকারে। যে কারণের জন্য তোমরা হয়তো এটা ভাববে বোরন হাইড্রক্সাইড 3টে হয়তো হাইড্রক্সিল গ্রুপ ছাড়বে, তাহলে এর হচ্ছে এন ফ্যাক্টর হবে 3, কিন্তু আদতে সম্পূর্ণ তোমাকে উল্টো পথে চালিত করবে। এই মলিকুলটা ঠিক এই রকমই। সুতরাং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই রকমই প্রশ্ন বেশি আসে, কারণ এটা তো ভুল পথে চালিত করবে, সেই কারণের জন্য এগুলো নিয়ে দেওয়া হয় এক্সামে। তাহলে এইটা কি হবে এটা অ্যাকচুয়ালি বোরিক অ্যাসিড, ঠিক আছে। এই বোরিক অ্যাসিড রিয়াকশানটা হচ্ছে BaOH3 এবং জলের সাথে রিয়াক্ট করার পর এটা একটা ওয়াটারকে ভেঙে হাইড্রক্সিল গ্রুপ নিয়ে নিল, তাহলে BOH4 মাইনাস এবং H প্লাস। তাহলে এইখানে সলিউশনে একটা প্রোটন ছাড়ছে, তাহলে এন ফ্যাক্টর কী দাঁড়ালো 1। তাহলে এন ফ্যাক্টর ইকুইভ্যালেন্ট আসবে মোলার মাস ডিভাইড বাই 1।
এখন এর রিয়াকশান প্যাটার্নটা কীরকম হয় একটু দেখে নিই। এই হচ্ছে বোরিক অ্যাসিড জলের সাথে রিয়াক্ট করলো, এই ওয়াটারটাকে একটা প্রোটন আর ওএইচ ভাঙলো, ভেঙে এই 4টে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাটাচ হয়ে গেল এবং এটা খুব সুস্থিতভাবে ঘুরে বেড়ায়। ফলে এখান থেকে কোনোভাবে প্রোটন রিলিজ হয় না। রিলিজ যেটা হচ্ছে এই ওয়াটার প্রোটনটাই কিন্তু রিলিজ হলো। ঠিক আছে, বোঝা গেল? সুতরাং এই বোরন হাইড্রক্সাইড হোল 3 এইটা কিন্তু তোমরা ভুল করো না। খুবই একটা ট্রিকি প্রশ্ন। ঠিক আছে, বেশ, দেখা যায়। এবার আমরা একটু পরে আসি। টাইপ বি, এন ফ্যাক্টর অফ সল্ট। খুবই ইম্পর্টেন্ট একটা পোর্শন। এই সল্টের এন ফ্যাক্টর বার করাটা কিন্তু পরীক্ষায় মোটামুটি আসে। ঠিক আছে, এটা একটু আমাদের জানতে হবে কীরকম করতে হচ্ছে, দেখা যাক। এবার অ্যাসিড প্লাস বেস, সেইখান থেকেই কি তৈরি হয়? সল্ট এবং ওয়াটার তৈরি হয়। এইটাই হচ্ছে সল্টের ডেফিনেশন, যে অ্যাসিড এবং বেস রিয়্যাক্ট করে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটাকে বলা হয় লবণ অথবা সল্ট, এবং সাথে সাথে এক অণু জল বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এই সল্টের মধ্যে অ্যাসিডের কিছু পার্ট আছে এবং বেসের কিছু পার্ট আছে। ঠিক আছে, তার মানে অবশ্যই একটা ক্যাটায়নিক পার্ট, একটা অ্যানায়নিক পার্ট, দুটো পার্টই রয়েছে। এবং এই ক্ষেত্রে কি করে বার করতে হচ্ছে একটু দেখা যাক। তাহলে এন ফ্যাক্টর অফ সল্ট ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পজিটিভ চার্জ অর টোটাল নাম্বার অফ নেগেটিভ চার্জ পার মলিকুল অফ দ্য সল্ট। তাহলে 1 মোল সল্টের কতগুলো পজিটিভ চার্জ অথবা কতগুলি নেগেটিভ চার্জ, এই যদি যে কোনো একটা আমি যদি ক্যালকুলেট করতে পারি, সেই না পজিটিভ চার্জের নাম্বার অথবা নেগেটিভ চার্জের নাম্বারটাই হবে আমার এন ফ্যাক্টর অফ সল্ট। ঠিক আছে, এইবার তাহলে আমি একটু দেখা যাক কীরকম হচ্ছে। একটু উদাহরণ নিই। তাহলে ধরো NaCl একটা সল্ট, এটা কোত্থেকে আসে? HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশান, যেটা আমরা প্রথমেই একটা দেখেছি। দেখো NaCl এর দেখো পজিটিভ চার্জ, এই ক্যাটায়নটা হচ্ছে সোডিয়াম এবং অ্যানায়নটা হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, সরি ক্লোরিন না, ক্লোরাইড। তাহলে লিখেছে Na প্লাস প্লাস Cl মাইনাস। তাহলে এখানে ক্যাটায়ন কটা? একটা, এবং তার চার্জ টোটাল পজিটিভ চার্জ একটা, অথবা টোটাল নেগেটিভ চার্জ একটা। দেখো অবশ্যই পজিটিভ চার্জ টোটাল যতগুলো পজিটিভ চার্জ হবে ঠিক সমান পরিমাণ নেগেটিভ চার্জ হবেই, কারণ এটা তো মলিকুলটা কী হবে, কম্পাউন্ডটা কী হবে, নিউট্রাল। প্রতিটা কম্পাউন্ড অবশ্যই নিউট্রাল হতে হবে, এটা নিউট্রালিটি মেথড। তাহলে নিউট্রাল যদি হয় তাহলে যতগুলো পজিটিভ চার্জ হবে ঠিক ততগুলোই নেগেটিভ চার্জ হবে, রাইট? তাহলে যে কোনো আমরা একটা ধরবো, আইদার পজিটিভ ক্যাটায়ন ধরবো, ক্যাটায়নের চার্জ ধরবো, অথবা অ্যানায়নের চার্জ ধরবো, যে কোনো যেটা খুশি তোমরা তোমরা করতে পারো। তবে মোটামুটি ক্যাটায়নটা ধরাটাই চেষ্টা করো, কারণ একটাই চেষ্টা করো, নাহলে সবসময় দুটো করতে গেলে গন্ডগোল হয়ে যাবে, কারণ সবসময় সব কিছু মাথায় থাকে না। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এই সোডিয়ামের জন্য কী হবে, এই সোডিয়াম ক্লোরাইডের জন্য কী হবে? তাহলে ক্যাটায়নের চার্জ অথবা পজিটিভ চার্জ 1, তাহলে 1 × 1 এন ফ্যাক্টর হবে 1। এর 1 × 1 মানে একটা ক্যাটায়ন তৈরি হচ্ছে, তার চার্জ 1, তাই জন্য ধরা হচ্ছে 1:1 মানে আলটিমেটলি 1। তাহলে ইকুইভ্যালেন্ট কী হবে, মোলার মাস ডিভাইড বাই 1, রাইট? ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য আসি। ক্যালসিয়াম ক্লোরাইডের দেখো ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2 Cl মাইনাস, তাহলে টোটাল ক্যাটায়নের চার্জ, একটা ক্যাটায়ন ছাড়ছে তার চার্জ 2 প্লাস, তাহলে 1 × 2, তাহলে এন ফ্যাক্টর আসছে 2, ইকুইভ্যালেন্ট হবে m/2। সিমিলারলি অ্যালুমিনিয়াম ক্লোরাইডও টোটাল ক্যাটায়ন চার্জ 3 প্লাস, 1 × 3, 3, তাহলে ইকুইভ্যালেন্ট হচ্ছে মোলার মাস ডিভাইড বাই 3। সিমিলারলি ক্যালসিয়াম ফসফেট, এই ক্যালসিয়াম ফসফেটের কীরকম আসছে? ক্যালসিয়াম দেখো এখানে ক্যালসিয়াম 3টে আছে, ক্যালসিয়াম 3টে, তার যোজ্যতা 2 করে, তাহলে টোটাল চার্জ কত হলো? টোটাল চার্জ 3 × 2, 3 × 2 = 6, তাহলে টোটাল পজিটিভ চার্জ 6, অথবা তুমি নেগেটিভ চার্জ ধরো 3 মাইনাস, আর দুটো ফসফেট মূলক 2 × 3, তাও 6 হচ্ছে। ফলে কী হচ্ছে, তুমি ক্যাটায়ন অথবা অ্যানায়ন তুমি যে কোনো একটা ধরতে পারো। আমরা মোটামুটি ক্যাটায়নটাই নিয়েই আলোচনা করব, যাতে একটা স্টিকিনেস থাকা ভালো, যাতে আমরা ভুল না করতে না হয়, যাতে আমাদের ভুল না হয়। তাহলে 2 × 3 = 6, তাহলে কি হচ্ছে মোলার মাস ডিভাইড বাই 6। তাহলে ক্যালসিয়াম ফসফেটের
যে সল্ট, সেই ক্যালসিয়াম ফসফেট সল্টের ইকুইভ্যালেন্ট ওয়েট দাঁড়াবে টোটাল মোলার মাস ডিভাইড বাই 6। ঠিক আছে, বোঝা গেল? এখানে কিন্তু অবশ্যই সব পুরোটাই যোগ করে দিও না, এর ছয় টোটাল, তাহলে অনেক পুরো সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এই ভুলগুলো তোমরা করো না, কারণ এখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো তুমি নিটে পেয়েই যাবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে পরীক্ষাগুলো হয়, যেই মেন্স, অ্যাডভান্স, এইখানে তো প্রশ্ন আসেই আসে। ঠিক আছে, নেক্সট দেখা যাক। আচ্ছা, নেক্সট তো আপাতত